সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস পড়বো, গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, গ্যামেটোজেনেসিস টপিক একটা, সেটা এখন পড়বো। দেখো সেটা কি হচ্ছে, তাহলে এটা আবার একবার হোয়াইট বোর্ডটা নিব, যে জিনিসটা দেখবো। তাহলে এখন নতুন টপিক হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস বলতে গেলে কি বলতো, যদি আমি এক কথায় বলি যে গ্যামেটোজেনেসিস কি, তাহলে কি বলবো, ফরমেশন অফ গ্যামেট, ফরমেশন অফ গ্যামেট। গ্যামেটোজেনেসিস বলতে গেলে যদি বুঝি তাহলে হলো ফরমেশন অফ গ্যামেট। সে গ্যামেট এবার কি হয়, গ্যামেটোজেনেসিসটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে কি বলবো, স্পারমাটোজেনেসিস বলতে পারি, স্পারমাটোজেনেসিস। একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর 2 নাম্বার বলো ওজেনেসিস। ওজেনেসিস, একটা স্পারমাটোজেনেসিস, একটা ওজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস মানে কি, স্পারমাটোজেনেসিস মানে ফরমেশন অফ স্পার্ম, তাই না? তাহলে এখানে এটার মানে যদি বলি তাহলে ফরমেশন অফ স্পার্ম। স্পার্ম, স্পার্ম মানে শুক্রাণু, তাই তো? এবং এরা কি হয়, যেহেতু এরা জননকোষ, সো এরা হবে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হবে। আচ্ছা বলো দেখি ওজেনেসিস মানে কি হবে, ওভাম, ফরমেশন অফ ওভাম। ওভাম একটা হ্যাপ্লয়েড সেল, তাই তো? কারণ এটা জননকোষ, জননকোষ হ্যাপ্লয়েড হয়। এবার বলো তো কখন ঘটে টাইম, স্পারমাটোজেনেসিস কখন ঘটে? স্পারমাটোজেনেসিস ঘটছে, যে তার আগে বলবো যে তার আগে একটা পয়েন্ট বললে ভালো হয়, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস মেলের ক্ষেত্রে হয়। তাহলে স্পারমাটোজেনেসিস অকার, অকার মানে ঘটে, তাই তো? অকার ইন বা অকার্স ইন মেল, মেল। আর ওজেনেসিস কি হবে, অকার্স ইন ফিমেল, ফিমেল। এটা হচ্ছে তারপরে পার্থক্যটা যদি বলি, মানে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে এদের মধ্যে কম্পারিজন করছি যে কী কী আলাদা হতে পারে। তাহলে এটা কখন এটা স্টার্ট হচ্ছে, যে স্টার্টস আফটার পিউবার্টি। পিউবার্টি, পিউবার্টি মানে বয়সন্ধিকাল, পিউবার্টি। তো পিউবার্টি মানে হচ্ছে সাধারণত 12, একটা যদি এভারেজ ভ্যালু দিই 12 ইয়ার্স, 12 বছর এরকম ধরা যেতে পারে। পিউবার্টি স্টার্টস আফটার পিউবার্টি, পিউবার্টির পর থেকে স্পারমাটোজেনেসিস হচ্ছে পুরুষের ক্ষেত্রে, তাই তো? ওজেনেসিসটা তাহলে কি হবে, অকার্স ডিউরিং এমব্রায়োনিক স্টেজ, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজ। যেটা হয় যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পুরুষের ক্ষেত্রে স্পারমাটোজেনেসিসটা হচ্ছে কখন বলো তো, যখন পুরুষটা পিউবার্টিতে পৌঁছাচ্ছে, বয়সন্ধিকালে পৌঁছায়, মানে প্রায় 12 বছর এভারেজ একটা ধরতে পারি, তারপর থেকে স্পারমাটোজেনেসিস হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওজেনেসিসটা যখন মহিলাটা গর্ভাবস্থায় থাকে, যখন একটা ফিমেল ইন্ডিভিজুয়াল গর্ভাবস্থায় আছে, তখন থেকে কিন্তু ওজেনেসিসটা শুরু হয়ে যায়। এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল স্টেজে ওজেনেসিস শুরু হয়ে যায়, বুঝতে পারছো তো? কারণ ওজেনেসিস পদ্ধতিটা কিন্তু আগে শুরু হয়ে গেছে। আগে বলতে গেলে যখন একটা মহিলা, একটা ফিমেল ইন্ডিভিজুয়াল যখন কী হয়, গর্ভে থাকে, মাতৃগর্ভে, তখনই ওজেনেসিসটা শুরু হয়ে যায়। কিন্তু মেলের ক্ষেত্রে পরে হয়, তাই না? আচ্ছা স্পারমাটোজেনেসিসে স্পার্ম তৈরি হয়। আচ্ছা এখানে বলতে পারি ফরমেশন অফ স্পার্ম। তাহলে আরে পরে দেখবো এগুলো, এই পদ্ধতি পড়িয়ে দিয়ে আর কিছু পার্থক্য আমরা পাবো, সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে? পরে আমরা দেখব। তাহলে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম যেটা হেডিং হবে সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস মানে ফরমেশন অফ স্পার্ম। তাহলে স্পারমাটোজেনেসিস কি বললাম যে পিউবার্টির পর থেকে হয় ফিমেলের ক্ষেত্রে। স্পারমাটোজেনেসিস যখন হবে, কোথায় হয় স্পারমাটোজেনেসিস, সেটা হচ্ছে সেমিনিফারাস টিউবিউলে। তাহলে এটা যদি আমরা দুটো পয়েন্ট করি, এটা যদি পয়েন্ট করি দুটো, আফটার পিউবার্টি স্পারমাটোজেনেসিস স্টার্টস, এটা। আর এটা কোথায় হয়, অকার্স ইন সেমিনিফারাস টিউবিউল। মনে পড়ছে শুক্র উৎপাদন নালিকা, তাহলে এটা হচ্ছে সেমিনিফারাস টিউবিউল। এটা যেখানে হচ্ছে সেমিনিফারাস টিউবিউল, অকার্স ইন সেমিনিফারাস টিউবিউল। সেমিনিফারাস টিউবিউলে স্পারমাটোজেনেসিসটা হচ্ছে, আমরা এটা জানি, তাই তো? এটা হচ্ছে। আচ্ছা সেমিনিফারাস টিউবিউল কোথায় ছিল, টেস্টিসে। তো টেস্টিসের ভেতরে ছিল সেমিনিফারাস টিউবিউল, সেখানে পদ্ধতিটা হচ্ছে। তাহলে যদি আমরা ছবিটা দেখি একবার, ছোট্ট করে যদি একটা ছবি বোঝার চেষ্টা করি, দেখো কেমন হবে। যে আমরা কি দেখেছিলাম, যে এটা টেস্টিস যদি দেখি, তাহলে টেস্টিসে এরকম কী ছিল বলো তো, সেমিনিফারাস টিউবিউল ছিল না এখানে, সেমিনিফারাস টিউবিউল। তাহলে এখানে সেমিনিফারাস টিউবিউল যদি আমরা দেখি, তখন কি এই সেমিনিফারাস টিউবিউল, এটা হলো সেমিনিফারাস টিউবিউল, এই সেমিনিফারাস টিউবিউলের ভেতরে হচ্ছিল। এবং টিউবিউলের যদি ক্রস সেকশন করি, তখন আমরা দেখেছিলাম এখানে কিছু সেল ছিল, এভাবে কিছু সেল ছিল। তারপর কি ছিল, যে যদি বলি তাহলে এরকম লম্বা লম্বা এরকম সেল ছিল, সার্টলি সেল, সার্টলি সেল, তাই না? সার্টলি সেল ছিল, এগুলো দেখলাম। তারপর এগুলো দেখেছি সার্টলি সেল,
তাহলে কি হয়, এটা সেমিনিফেরাস টিউবুলার ক্রস সেকশন কেটে দেখছি আমরা। তাহলে এখানে ক্রস সেকশন যদি দেখি, তাহলে এখানে যে সেলটা আছে, এই যে এই সেলগুলো, এই সেলের নাম কি বলেছিলাম বলো তো? মেল জার্ম সেল, বা এটাকে বলেছিলাম স্পার্মাটোগোনিয়া। মনে পড়ছে? স্পার্মাটোগোনিয়া। তাহলে এই যে স্পার্মাটোগোনিয়াগুলো আছে, এই স্পার্মাটোগোনিয়া থেকে কি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে মেল জার্ম সেল, আর এটা সেমিনিফেরাস টিউবিউল, আর এটা ছিল সার্টুলি সেল। এগুলো আমরা দেখেছিলাম, তাই তো? এগুলো দেখেছিলাম। তার মানে স্পার্মাটোজেনেসিসটা কি দেখলাম, সেমিনিফেরাস টিউবিউলে হয়, তাই তো? আর এটা কখন হয়? আফটার পিউবার্টির পরে স্পার্মাটোজেনেসিস হচ্ছে। কার ক্ষেত্রে? এটা মেলের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, দেখো এটা বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো পদ্ধতিটা কীভাবে হয়, প্রসেসটা দেখবো এবার। প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস পদ্ধতি। দেখো স্পার্মাটোজেনেসিস পদ্ধতি যদি দেখতে হয়, তাহলে প্রথম যে সেলটা স্পার্মাটোজেনেসিসে ইনভলভ হয়, প্রথম যে সেলটা হয়, এই সেলটার নাম স্পার্মাটোগোনিয়া। তাহলে এই সেলটার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া। সেটা একটা কাজ করি, স্পার্মাটোগোনিয়া একটা 2n ডিপ্লয়েড সেল। আচ্ছা বলো তো, এটা যদি 2n হয়, তাহলে এখানে 2n = কী হবে? 44 + XY হবে না? কারণ এটা একটা কি মেল, তার জন্য 2n = 44 + XY হচ্ছে। এখানে মেলের ক্ষেত্রে কী হয়, হেটেরোগ্যামেটিক হয় ওরা, একটা X একটা Y হচ্ছে। তাহলে এটা হলো স্পার্মাটোগোনিয়া কী হয় বলো তো? প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে এর ডিভিশন হয় প্রচুর। স্পার্মাটোগোনিয়ার ডিভিশন হচ্ছে, এইভাবে ডিভিশনের সংখ্যা বাড়ছে প্রচুর। স্পার্মাটোগোনিয়ার এইভাবে সংখ্যা বাড়ছে। তাহলে এগুলো স্পার্মাটোগোনিয়া। তাহলে এটাও হচ্ছে স্পার্মাটোগোনিয়া, এভাবে সংখ্যা বাড়ছে। এবার কি হয়, সংখ্যা বাড়তে বাড়তে যেটা হয়, তাহলে এখানে ডিভিশন হয় প্রচুর, এখানে হচ্ছে ডিভিশন। এবার কি হয়, ডিভিশন হয়ে কিছু স্পার্মাটোগোনিয়া রূপান্তরিত হয়ে যায় প্রাইমারি স্পার্মাটোসাইটে। কিছু এভাবে ডিভিশন হচ্ছে, ডিভিশনে অনেক সংখ্যা বাড়ায়। এবার কিছু স্পার্মাটোগোনিয়া কী করে বলো তো? পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়, রূপান্তরিত হয়, ডিফারেন্সিয়েশন হয়, দিয়ে তৈরি করে প্রাইমারি স্পার্মাটোসাইট। স্পার্মাটোগোনিয়া ছিল এখানে, তাহলে ধরো এটার নামও স্পার্মাটোগোনিয়া যেটা 2n। তাহলে এটা কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে, যে তৈরি করছে এখন প্রাইমারি স্পার্মাটোসাইটও কিন্তু 2n হবে। প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করলো, এটাও কিন্তু ডিপ্লয়েড হবে, 2n হবে। এবার যেটা হবে, প্রাইমারি স্পার্মাটোসাইটটা যেটা হবে, দেখো এটা যেটা হবে, এই ডিভিশন হবে, এর আবার এই ডিভিশন হবে, এখানে ডিভিশন হয়ে যেটা তৈরি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই ডিভিশন হয়ে তৈরি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, মানে এটা হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা হ্যাপ্লয়েড হবে, তাহলে বলো তো, যদি সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা, তাহলে কি ছিল? স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইটটা যদি ডিপ্লয়েড হয়, এটা যদি হ্যাপ্লয়েড হয়, তাহলে এখানে কি হচ্ছে? সেল ডিভিশনটা বলো, মিওসিস বিভাজন হচ্ছে না? হ্যাঁ, মিওসিস হচ্ছে। তাহলে এখানে যেটা হয়, ডিভিশনটা যেটা হয় না, এটা মিওসিস হয়। তাহলে এটা হচ্ছে মিওসিস ওয়ান। ডিভিশনটাকে কি বলা হয় বলো তো? মিওসিস ওয়ানটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন, হ্রাস বিভাজন। কারণ দেখো এখানে ছিল 2n ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। তাহলে এখানে কি ক্রোমোজোম সঙ্গে রিডিউসড হয়ে যাচ্ছে না, হাফ হয়ে যাচ্ছে না এখানে? এই জন্য এটাকে মিওসিস ওয়ানটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। বুঝতে পারলে? এটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। যাই হোক, তাহলে এখানে কি দেখলাম, যে এই ঘটনাটা ঘটছে, যে স্পার্মাটোগোনিয়া প্রচুর পরিমাণে ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে স্পার্মাটোগোনিয়া তৈরি করছে, মানে অসংখ্য স্পার্মাটোগোনিয়া তৈরি করলো। কিছু স্পার্মাটোগোনিয়া কী করছে, ও ডিফারেন্সিয়েশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কী তৈরি করলো? প্রাইমারি স্পার্মাটোসাইট, যেটা 2n হয়, ডিপ্লয়েড হয়। প্রাইমারি স্পার্মাটোসাইটের মিওসিস হয়, মিওসিস হয়ে তৈরি করছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট কী ছিল? ডিপ্লয়েড। সেকেন্ডারি স্পার্মাটোসাইট কী হবে? এটা হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড হচ্ছে এটা, এই অবধি বুঝলে। এরপরেও কিছু ঘটনা ঘটে, এই জন্য নতুন পেজ নিয়ে দেখবো। তাহলে ধরো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তাহলে এবার যেটা হবে, যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেটা আছে, যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটাও সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এর আবার ডিভিশন হবে। কারণ দেখো মিওসিস ডিভিশনটা কিন্তু মিওসিস 1, মিওসিস 2ও তো হয়। মিওসিস ডিভিশনে কী হয় বলো তো? মিওসিসের ক্ষেত্রে দুটো ডিভিশন হয়, মিওসিস 1, মিওসিস 2। তাই মিওসিস 1কে কী বলা হয়? হ্রাস বিভাজন, রিডাকশনাল ডিভিশন। আর মিওসিস 2কে কী বলা হয় মনে আছে? সমবিভাজন, মানে ইকুয়েশনাল ডিভিশন। তাহলে এখানে হ্রাস বিভাজন হলো, তাই মিওসিস 1 হয়েছে, মিওসিস 2 তো হতে হবে, মিওসিস 2 হবে। যার জন্য আমি মিওসিস 2টা দেখাবো, এখানে জায়গাটা নাই, এইভাবে দাগ দিয়ে দেখাচ্ছি, এবং আর একটা স্লাইডে আমি দেখাবো জিনিসটা, দেখো কেমন হয়, তো বোঝার চেষ্টা করবা। ধরো এবার, বা একবার স্টেজটা আরেকবার লিখে দিচ্ছি,
এখানে ধরো সেকেন্ডারি এই দুটো সেল এভাবে আছে, এটা কি ছিল সেকেন্ডারি স্পারমাটোসাইট, তাই তো? তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটা হ্যাপ্লয়েড এন হয়। সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড হয়। আগের টাইমে দেখাচ্ছি, আগের ছবিটা দেখো যে এটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, ওটা আবার লিখলাম। তাহলে এটা কি হচ্ছে হ্যাপ্লয়েড হচ্ছে এন হচ্ছে, তাই তো? বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো সেকেন্ডারি স্পারমাটোসাইটটা কী হবে, এর আবার ডিভিশন হবে, এর আবার ডিভিশন হচ্ছে। এবার তৈরি করবে স্পারমাটিড, একটা দুটো তিনটে চারটে সেল তৈরি করছে। এগুলো নিউক্লিয়াস, হ্যাঁ এগুলো নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে স্পারমাটিড। বলো ওটা হ্যাপ্লয়েড ছিল, এটাও কি হবে হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, তাহলে এটাও হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এখানে দেখো সেলের ডিভিশন তো হলো, কিন্তু ক্রোমোজোমের কোনো পরিবর্তন হলো না, তার জন্য এটাকে বলবো সমবিভাজন, ইকুয়েশনাল ডিভিশন মানে সমবিভাজন। ইকুয়েশনাল ডিভিশনকে বলা হয় সমবিভাজন। বুঝতে পারলে তো? তাহলে কি হলো, যেটা দেখলাম আলটিমেটলি যেটা দেখলাম যে স্পারমাটোগোনিয়া ছিল, সেখান থেকে তৈরি হলো প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবার দেখতে পাচ্ছি স্পারমাটিড, তাই তো? এটা দেখতে পাচ্ছি। এবার দেখো স্পারমাটিড থেকে এবার যেটা তৈরি হবে, বলো কি তৈরি হবে? স্পার্ম, শুক্রাণু। আমরা তো ওটাই পড়ছি না, স্পারমাটোজেনেসিস। তাহলে এবার তৈরি হবে স্পার্ম বা শুক্রাণু। তাহলে এবার যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। তাহলে এবার তৈরি হবে স্পার্ম। এভাবে চারটে স্পার্ম তৈরি হবে। এটা একটা স্পার্ম, এটা স্পার্ম, এটা একটা স্পার্ম। তাহলে টোটাল এরকম চারটে স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে এটাকে বলবো স্পার্ম, বা এটাকে বলা হয় স্পারমাটোজোয়া, বা এটাকে বাংলায় বলা হয় শুক্রাণু তৈরি হলো। তাহলে এটা ছিল হ্যাপ্লয়েড, এটাও কিন্তু হ্যাপ্লয়েড, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, ছিল যে স্পারমাটিড ছিল গোলাকার কোষ, এটা হয়ে যাচ্ছে কি একটা, এটা দেখে মনে হচ্ছে কি একটা ব্যাঙাচির মতো শেপ, ট্যাডপোল শেপ, তাই না? তাহলে স্পার্মের শেপটা কিন্তু ব্যাঙাচির মতো হয়। তাহলে এখানে একটা পরিবর্তন হলো না, এজন্য এখানে যে স্টেপটা হয়, স্টেপটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। টোটাল পদ্ধতিটা স্পারমাটোজেনেসিস, কিন্তু এখানে লাস্ট স্টেপ যেটা, সেটা কি হচ্ছে স্পারমাটিড থেকে স্পার্ম যে প্রডিউস হচ্ছে, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস বলছে এটাকে, স্পার্মিওজেনেসিস। বা এখানে যেটা হয় একটা আমূল পরিবর্তন হচ্ছে, ওই জন্য এটাকে ডিফারেন্সিয়েশনও বলতে পারি। এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে, স্পার্মিওজেনেসিস বা এটাকে ডিফারেন্সিয়েশন বলবো। বোঝা গেল তো? এটা বোঝা গেছে। তাহলে একবার স্টেপটা দেখে নেব। স্পারমাটোজেনেসিস যেটা কার ক্ষেত্রে ঘটছে বললাম, এটা মেলের ক্ষেত্রে ঘটে, মেলের ক্ষেত্রে পিউবার্টির পর। তাহলে স্পারমাটোজেনেসিসে দেখো প্রথম যে সেলটা স্পারমাটোগোনিয়া, আচ্ছা স্পারমাটোগোনিয়াকে অনেক সময় মেল জার্ম সেলও বলা হয়, হ্যাঁ মেল জার্ম সেল, ঠিক আছে। আচ্ছা 44+XX ছিল এটা, ক্রোমোজোম 44+XX। তাহলে এখানে দেখো ডিভিশন হয়ে স্পারমাটোগোনিয়া, আরও স্পারমাটোগোনিয়া তৈরি করলো। এবার স্পারমাটোগোনিয়াগুলো কী হলো, তারপর ডিফারেন্সিয়েশন হলো, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করলো স্পারমাটোগোনিয়াগুলো, এটাও 2n। এবার কি প্রাইমারি স্পারমাটোসাইটটা মিওসিসে এন্টার করবে, মিওসিসে এন্টার করলে কি মিওসিস 1-এ যেতে হবে। মিওসিস 1টাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। ওই জন্য কী হবে, প্রাইমারি স্পারমাটোসাইটটা যখন ডিভিশন হবে, দুটো সেল তৈরি করবে, সেল দুটোকে বলবো সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবং এখানে কী হবে, ডিপ্লয়েড সেলটা কিন্তু এখন রিডাকশন হয়ে এখন হ্যাপ্লয়েড হয়ে যাবে, ওই জন্য এটা হ্যাপ্লয়েড হয়, ঠিক আছে? এটা হ্যাপ্লয়েড হচ্ছে, তাহলে এটা হ্যাপ্লয়েড হচ্ছে, দেখো হ্যাপ্লয়েড হলো। এবার যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা আছে, সেটা কী হবে, ওর আবার ডিভিশন হবে। এবার সেকেন্ড মিওসিস, মানে এখানে একটা জিনিস লেখা হয়নি, কী হচ্ছে যে এখানে কী হয় ইকুয়েশনাল ডিভিশন, বা এটাকে কী বলবো, এটাকে বলবো মিওসিস 2, এটাকে বলবো সেটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, এবং এটাকে কী বলবো মিওসিস 2। অ্যাকচুয়ালি এটা মিওসিস সেকেন্ড হচ্ছে, সেকেন্ড হয়ে কী হলো, সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা হ্যাপ্লয়েড ছিল, সেখান থেকে তৈরি হলো স্পারমাটিড, সেটা হ্যাপ্লয়েডই থাকছে, কারণ এটা হলো ইকুয়েশনাল ডিভিশন, এটা হলো সমবিভাজন হলো। এবার কি হচ্ছে, স্পারমাটিড, চারটে স্পারমাটিড তৈরি হলো, এবং সেই স্পারমাটিডের যে ফর্মটা, আকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস, বা এটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়, তাই তো? আচ্ছা এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, স্পেলিংটা একটু ঠিক করে দিচ্ছি, ডিফারেন্সিয়েশন বলা হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন হলো এটা, যে স্পার্ম তৈরি হলো। তার মানে আমরা যদি বলি, তাহলে যে যদি একটা কোশ্চেন তোমাকে বলি যে একটা স্পারমাটোগোনিয়া থেকে কতটা স্পার্ম তৈরি হয়, বলো 4টে, তাহলে 1 স্পারমাটোগোনিয়া প্রডিউস 4 স্পার্ম, 4টে স্পার্ম তৈরি করছে।
একটা স্পার্মোটোগোনিয়া 4টে স্পার্ম তৈরি করছে। এবার বলো তো স্পার্মগুলো হ্যাপ্লয়েড, তাহলে এন ইজিক্যাল টু কী হবে বলো তো? এন ইজিক্যাল টু বলো, এন ইজিক্যাল টু যে হ্যাপ্লয়েড কোষ তো এটা, এন এন সমান 2n সমান 44 প্লাস XY ছিল, এন সমান কী হবে বলো? 2 হয়ে যাবে, তাহলে কী হবে 22 প্লাস X বা Y। তাহলে এখানে যে স্পার্মগুলো হয় সেগুলোতে হতে পারে 22 প্লাস এক্স অর কী হবে 22 প্লাস ওয়াই, এটা হচ্ছে। তাহলে এন হতে পারে 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স অর 22 প্লাস ওয়াই, তাই তো? এরকম দু রকম হয়, ওই জন্য এদেরকে কী বলা হয়? হেটেরোগ্যামেটিক বলা হয়। তাহলে কী হয় যে হিউম্যানের ক্ষেত্রে কী হয়, মেল ইন্ডিভিজুয়ালকে বলা হয় হেটেরোগ্যামেটিক, হোমোগ্যামেটিক না, কারণ এদের গ্যামেট দু রকম তৈরি হতে পারে। একটা কী হতে পারে 22 প্লাস এক্স আর একটা 22 প্লাস ওয়াই, তাই তো? তাহলে এটা হলো, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবার দেখো তারপর যেটা হয়, তার মানে ঘটনাটা যদি দেখি আমরা, যে ঘটনাটা যদি আরেকবার দেখি, একটা শেপ নিয়ে নেব। ধরো এটা সেমিনিফেরাস টিউবিউল, মনে করো এটা সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউলে কিছু সেল আছে যেগুলোকে সার্টুলি সেল বলবো। ধরো সেমিনিফেরাস টিউবিউলে অলরেডি কিছু সেল আছে, যে এটা এই যে সেল বড় হয়ে যাচ্ছে একটু, সরি, এগুলো সার্টুলি সেল। এটা সার্টুলি সেলের নিউক্লিয়াস, দুটো সার্টুলি সেল আঁকলাম। এখানে কী হয় দেখো, দেখো এখানে কী হচ্ছে, যেটা এখানে দেখতে পাচ্ছি যে এরকম জায়গায় সেল ছিল, এখানে সেল ছিল। এই যে সেলগুলো আছে, যেটা সেমিনিফেরাস টিউবিউলের যে লাইনটা আছে সে লাইনের সাথে লেগে আছে, তাই তো? তাহলে এই যে সেলটা আছে, অ্যাকচুয়ালি এই সেলটাই হচ্ছে স্পার্মাটোগোনিয়া। এই যে সেলটা আছে, আমি এটা এখান থেকে পয়েন্ট করব, এই সেলটার নামই হলো স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া, যেটা 2n হলো। এবার কি বললাম, স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয়। তাহলে কেমন হয় বলো তো? আরেকটা আমি সেল আঁকছি, দেখো এখানে আরেকটা সেল আঁকছি, এখানে কিছু সেল আবার এভাবে তৈরি হচ্ছে, তৈরি মানে কি ওই সেলটা রূপান্তর হচ্ছে। তাহলে এই সেলটা মানে দ্বিতীয় সেলটা, যেটা দ্বিতীয় লেয়ার রাখলাম সেলের, তাহলে বলো এটার নাম কি হবে? প্রাইমারি স্পার্মাটোসাইট। তাহলে এটার নাম হবে 1 ডিগ্রি মানে প্রাইমারি স্পার্মাটোসাইট হলো। আচ্ছা, এটাও 2n, এটাও কিন্তু 2n আমরা দেখেছিলাম। কী হবে এই সেলটা কিসে রূপান্তর হয়? তারপর মনে করো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই সেলটার আবার কি হচ্ছে, ডিভিশন হয় যখন, তখন এখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এগুলো কোথায় ঘটছে? সেমিনিফেরাস টিউবিউলে। তাহলে এটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এইখানে বলো তো ক্রোমোজোম কত হবে? n হবে, বাহ, এখানে হবে n, কারণ এখানে রিডাকশন হয়, তাই না? রিডাকশন হয় এখানে মিওসিস 1 ঘটে, তাহলে এটা হলো n। সেকেন্ডারি স্পার্মাটোসাইটের পরে বলো তো কী স্টেজ ছিল? স্পার্মাটিড, তাই না? এর ভেতরে থাকছে স্পার্মাটিড। সেকেন্ডারি স্পার্মাটোসাইটের ভেতরে যে সেলগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্পার্মাটিড। তাহলে এটা হলো স্পার্মাটিডটাও কী হবে? এনই হবে, এনই হচ্ছে, কারণ এটা কি বললাম, এটা হচ্ছে ওই সমবিভাজন, তাই না? সমবিভাজন বলেছিলাম এটাকে। তাহলে এটা হলো। এবার বলো স্পার্মাটিডের পরে কোষটা কী ছিল? একদম শেষের কোষটা স্পার্ম, তাই না? ঘটনাটাকে স্পার্মিওজেনেসিস বলা হয়। তাহলে যাই হোক না কেন, যে সেলটা তৈরি হবে সেটা হবে স্পার্ম। এবার যেটা তৈরি করছে সেটা হচ্ছে স্পার্ম। তাহলে এইভাবে স্পার্ম তৈরি হচ্ছে, এগুলো স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্পার্ম বা স্পার্মাটোজোয়া, এবং এটা হয় হ্যাপ্লয়েড। এবার যেটা হয় দেখো, স্পার্মগুলো হলো মানে এখন তৈরি হয়ে গেল স্পার্মাটোজেনেসিস পদ্ধতির মাধ্যমে। এবার কি হবে, স্পার্মগুলো যখনই তৈরি হবে না, তখন কি বলতো, স্পার্মগুলোর নিউট্রিশন দরকার হয়, পুষ্টি দরকার হবে। ওই জন্য পুষ্টি নেওয়ার জন্য কি করে স্পার্মগুলো, কি করে ওর হেডটাকে, ওর যে মাথাটা আছে স্পার্মের হেড, এটা বুঝতে পারছো, হেডটাকে এমবেডেড করে দেয়। মানে এই যে কোষটা দেখছি লম্বা কোষ, এই যে কোষটা, যে স্তম্ভাকার কোষ একটা কলমনার সেল, তাহলে এই যে কোষটা, এই কোষটার নাম কি বললাম? সার্টুলি সেল। তো কী হচ্ছে, স্পার্মগুলো এখন কি সার্টুলি সেলের ভেতরে ওর হেডটাকে ঢুকিয়ে দিচ্ছে, কারণ কি বলতো, নিউট্রিশন নেওয়ার জন্য। তাহলে সার্টুলি সেল কী করে? সার্টুলি সেল যেটা করে, প্রোভাইড নিউট্রিশন টু দি স্পার্ম, নিউট্রিশন দিচ্ছে, নিউট্রিশন হলো, নিউট্রিশন মানে পুষ্টি পেলো। পুষ্টি পেয়ে কী হবে, সার্টুলি সেল থেকে পুষ্টি নেওয়ার পরে কী হবে, এই সেলটা আবার বেরিয়ে এখানে চলে আসবে, এখানে চলে এসছে, তো এখন নিউট্রিশন পেয়ে গেল। তাহলে এই যে ঘটনাটা কী হলো, যে স্পার্মটা তৈরি হলো, সদ্য প্রস্তুত স্পার্ম যেটা তৈরি হলো, সেটা কি হলো, নিউট্রিশন নিল। কীভাবে নিল? সার্টুলি সেলে মাথাটা এমবেড করে দিল, ঢুকিয়ে দিল, দেখি নিউট্রিশনটা নিয়ে নিল, নিয়ে কি হচ্ছে, এইখানে যে ফাঁকা জায়গাটাকে লুমেন বলা হয়, অ্যাকচুয়ালি ফাঁকা জায়গাগুলোকে লুমেন বলা হয়। যাই হোক, তাহলে যে ফাঁকা জায়গা লুমেনে চলে এলো,
তাহলে এই যে ঘটনাটা, যে মিউটেশনটা নিল এবং এখানে চলে এলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পারমিয়েশন। এটাকে বলা হয় স্পারমিয়েশন। স্পারমিয়েশন, সেটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। স্পারমিয়েশনের বাংলা হলো শুক্রাণু অপসারণ, স্পারমিয়েশন হচ্ছে। বুঝতে পারলে তো? তাহলে তিনটে টার্ম দেখলাম, স্পারমাটোজেনেসিস দেখলাম। তাহলে বলো স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম তৈরি হলো কোথা থেকে? স্পারমাটোগোনিয়া থেকে। স্পারমাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হচ্ছে, এটাকে বলবো স্পারমাটোজেনেসিস। স্পারমিওজেনেসিস লাস্ট স্টেপটা ছিল, কী ছিল ওখানে? ওই যে স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হয়, এটা, তাই না? এই যে ঘটনাটা স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হয়, এটা হচ্ছে স্পারমিওজেনেসিস। আর তারপরে যে স্টেপটা দেখলাম স্পারমিয়েশন, সেটা হলো স্পার্ম তৈরি হলো, তৈরি হয়ে কী হচ্ছে সার্টুলি সেলের মাথাটা এমবেড করছে, ঢুকিয়ে দিচ্ছে, এবং সার্টুলি সেল থেকে নিউট্রিশন নেওয়ার পরে কী হচ্ছে স্পার্মটা বেরিয়ে কোথায় চলে আসছে? লুমেনে। লুমেনে চলে মানে কী হয়? সেমিনিফেরাস টিউবুলের ফাঁকা জায়গায় চলে আসছে, এটাকে বলা হয় স্পারমিয়েশন। বুঝতে পারলে এই জিনিসগুলো? এই জিনিসগুলো এখানে ঘটছে। আর ঘটছে কোথায়? সেমিনিফেরাস টিউবুলে। এটা হচ্ছে এটা ছবিটা কি? এটা সেমিনিফেরাস টিউবুলের ছবি, তাহলে এটা হলো সেমিনিফেরাস টিউবুল। যাই হোক, এটা লিখছি না, সেমিনিফেরাস টিউবুল, বুঝতে পারছো? এটা সেমিনিফেরাস টিউবুলে এটা ঘটছে, বোঝা গেল? এইভাবে ঘটছে এটা। এবার দেখো, এবার যদি দেখি একটা স্পার্মের স্ট্রাকচার দেখবো, গঠন। তাহলে এবার একটা স্পার্মের স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচার কেমন হয়, গঠন কেমন হয়। দেখো, স্ট্রাকচার অফ স্পার্ম, শুক্রাণুর গঠন কেমন হয় সেটা আমরা ছবি এঁকে দেখব। দেখো, যদি একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে। এটা একটা স্ট্রাকচার স্পার্মের। স্পার্মের ক্ষেত্রে সাধারণত চারটে অংশ থাকে, চারটে অংশ থাকছে, সেটা আমরা দেখব। যদি দেখি তাহলে একদম উপরে যে অংশটা থাকে, এটুকু অংশ, এটাকে বলা হয় হেড, মস্তক। 1 নম্বর অংশ, এটাকে বলা হয় হেড, হেড বা মস্তক। 2 নম্বর দেখো, এখানে ছোট্ট একটা অংশ আছে, তারপরে দেখো ছোট্ট একটা অংশ আছে, এই সাইডে আমি করছি, এটা 2 নম্বর অংশ, এটা হচ্ছে নেক, গ্রীবা, নেক বা গ্রীবা, গ্রীবা বলা হয়। তারপরে দেখো একটা অঞ্চল দেখতে পাচ্ছি, এখান থেকে এইটুকু অঞ্চল, এটাকে বলা হয় মিডিল পার্ট, মধ্যাংশ, মধ্যাংশ, তাই না? বা মধ্যাঞ্চল বলা হচ্ছে, মধ্যাংশ, মিডিল পার্ট। আচ্ছা, মিডিল পার্ট, বা এটাকে অনেক সময় বডিও বলা হয়, বডি, দেহ বা দেহাংশও বলা হয়। আর 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি, মানে টোটাল এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, এটা 4 নম্বর, এটা হচ্ছে টেল। মানে অ্যাকচুয়ালি 4 নম্বর বলতে গেলে এখান থেকে দেখাচ্ছি, এটা 4 নম্বর হলো টেল, লেজ, তাই তো? টেল। তাহলে 4টে অংশ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একদম উপরে হেড দেখতে পাচ্ছি, নেক দেখতে পাচ্ছি, মিডিল পার্ট বা মিডিল পিসও বলা হয় এটাকে, মিডিল পার্ট বা মিডিল পিস, আর বডি বা ওটার নাম বডি, আর একটা টেল দেখতে পাচ্ছি, 4টে অংশ। এবার আমরা যদি দেখি যে এতে একদম যদি আমরা উপরে হেডটাকে নিয়ে দেখি, হেডটা, তাহলে হেডের উপরে একটা এরকম ভেসিকেল থাকছে, এটা এরকম থলি থাকছে। এই যে ভেসিকেল থাকছে, এটাকে বলা হয় অ্যাক্রোজোম, এটাকে অ্যাক্রোজোম বলা হয়, ঠিক আছে? অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের ভেতরে কিছু এনজাইম থাকে, এখানে এনজাইম থাকে, অ্যাক্রোজোমে সাম এনজাইম, এখানে কিছু এনজাইম থাকে, কিছু এনজাইম থাকে, এটা মনে রাখবা। যেমন একটা এনজাইমের নাম হলো হায়ালুরোনিডেজ, তাই তো? এরকম আরও এনজাইম থাকে, হায়ালুরোনিডেজ থাকে, তারপর একটা থাকে জোনালাইসিন, জোনা পেলেসিটাকে র্যাপচার করে, তাই না? আর একটা থাকে, যেমন যদি বলি অ্যাক্রোসিন, এরকম অনেকগুলো এনজাইম থাকছে, অত কিছু মনে রাখার দরকার নাই, কিছু এনজাইম থাকে, এটা মনে রাখবো আমরা। তাহলে এটা হচ্ছে অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের ভেতরে অনেকগুলো এনজাইম থাকছে, বোঝা গেল তো এটা? তারপরে দেখো ওদের, তারপর যদি নিচে দেখি তাহলে ওদের নিউক্লিয়াস দেখবো, ওদের নিউক্লিয়াস, এটা হচ্ছে ওদের নিউক্লিয়াস, লম্বাটে হচ্ছে, একটু লম্বা হয় নিউক্লিয়াসটা, তাহলে এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর ক্রোমাটিন থাকছে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড না? নিউক্লিয়াসটা এদের হ্যাপ্লয়েড হচ্ছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকছে, তাই তো? নিউক্লিয়াস থাকছে, এটা হ্যাপ্লয়েড হয়। তারপর দেখতে পাচ্ছি ওদের ছোট্ট নেক দেখছি, যে নেকটা দেখছি আমরা একটা শর্ট নেক, এবং এইখানে কি থাকে এটা একটু বড় করে দেখব। নেকটা যদি দেখি তাহলে এরকম একটা অঞ্চল, এরকম একটা অঞ্চল, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, নেকে থাকে। আর তার নিচে যেটা থাকছে এটাকে কি বলবো বলো তো? ডিস্টাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল, বোঝা গেল?
প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। কোথায় থাকে? নেকে থাকে, নেক ওদের গ্রীবাতে থাকছে। এবার কী হয়, ডিস্টাল সেন্ট্রিওল থেকে কী হয় বলো তো, ডিস্টাল সেন্ট্রিওল থেকে এরকম একটা তন্তু ফাইবার বেরোচ্ছে, এভাবে ফাইবার বেরোচ্ছে, এটা কিন্তু তন্তুটা এভাবে বেরোয় এবং অনেকগুলো তন্তুটা বেরিয়ে এটা নিচ দিক দিয়ে লেজ হয়ে এভাবে চলে যাচ্ছে, হ্যাঁ শেষ অবধি থাকে, এটা একদম শেষ অবধি থাকছে। তাহলে এখানে একটা তন্তু বেরোচ্ছে, এই যে তন্তুটা আছে না, তন্তুটাকে বলা হয় অ্যাক্সিয়াল ফাইবার বা অ্যাক্সিয়াল ফিলামেন্টও বলা হয় এটাকে। তাহলে এটাকে অক্ষতন্তু বাংলায় বলা হয়, তাই না? অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এখানে 9+2 অ্যারেঞ্জমেন্ট, এগুলো কী দ্বারা নির্মিত? মাইক্রোটিবিউল দ্বারা নির্মিত, মাইক্রোটিবিউল 9+2। মানে বাইরে এটা যদি দেখি তাহলে কেমন দেখবো, এটা যদি দেখি না অ্যাক্সিয়াল ফিলামেন্টটা, তখন এরকম জিনিস দেখতে পাবো। যদি ক্রস সেকশন করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা, আর ভেতরে 2 এরকমভাবে থাকে। আচ্ছা, এটা 9টা বলতে গেলে ডাবলেট হিসেবে থাকে, এরকমভাবে থাকছে। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি এটা কেটে দেখা হয় তাহলে এরকম করে কেটে দেখা হলে এটা দেখতে পাবো আমরা, ঠিক আছে? এটা 9+2 মানে কি বলো তো, এগুলো মাইক্রোটিবিউল, ঠিক আছে? এগুলো মাইক্রোটিবিউল এভাবে থাকছে, 9+2 হলো মাইক্রোটিবিউল, এভাবে কানেক্ট থাকে এগুলো। যাই হোক, এগুলো সব থাকছে, তাহলে এটা মাইক্রোটিবিউল। বোঝা গেল তো এটা? এবার দেখো, এবার যদি দেখতে পাই এদের যে মিডিল পার্টে কী থাকে বলো তো? কোষের শক্তিঘর। কি বলো? কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া। তাহলে মিডিল পার্টে থাকবে মাইটোকন্ড্রিয়া, তাহলে মিডিল পার্টে আছে মাইটোকন্ড্রিয়া, এগুলো হলো মাইটোকন্ড্রিয়া। এবার পেঁচিয়ে থাকবে এরকমভাবে, মিডিল পার্টে থাকবে মাইটোকন্ড্রিয়া, এগুলো হলো মাইটোকন্ড্রিয়া। জায়গা রাখছি না, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকছে মিডিল পার্টে, মনে রাখবে এটা, ঠিক আছে? মিডিল পার্টে থাকে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এই অংশগুলোই থাকছে। কি দেখলাম আমরা? দেখো, হেড দেখলাম, তাহলে হেডের একদম উপরে একটা থলি থাকছে, ভেসিকেল থাকছে, যেটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমে কিছু এনজাইম থাকে, যেমন কি বললাম হায়ালুরোনিডেজ, জোনালাইসিন, অ্যাক্রোসিন, এগুলো সব থাকছে। তার নিচে থাকছে নিউক্লিয়াসটা একটু লম্বাটে হচ্ছে, ইলঙ্গেটেড শেপ। তারপর থাকে কি, নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড হয়। তারপরে দেখতে পাচ্ছি নেক, নেক মানে গ্রীবা, গলা। নেকে কি থাকে? দুটো ইম্পর্টেন্ট জিনিস, প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। দেখো, ডিস্টাল সেন্ট্রিওল থেকে বেরোচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অ্যাক্সিয়াল ফাইবার, অক্ষতন্তু বলা হয় বাংলায়। এবারে নিচের দিকে নামছে এবং কি একদম লেজ হয়ে একদম শেষ অবধি যাচ্ছে এটা। ওর অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়? ওর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 9+2 এই অ্যারেঞ্জমেন্ট। এগুলো মাইক্রোটিবিউল দ্বারা গঠিত হয়, গঠিত হচ্ছে এটা। এবার কি দেখতে পাচ্ছি? মিডিল পিস বা মিডিল পার্ট লিখেছি, ওটা মিডিল পিসও বলা হয়। মিডিল পিস বা বডিতে কি দেখতে পাচ্ছি? যে এখানে কি থাকছে? এটা মাইটোকন্ড্রিয়া, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়া থাকছে, মাইটোকন্ড্রিয়া স্পাইরালি অ্যারেঞ্জ থাকছে, এটা পেঁচিয়ে থাকছে, এটা বোঝা গেল তো এটা? এবার দেখো, স্পার্ম যেহেতু একটা মেল গ্যামেটটা কী হয়, যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টে স্পার্মটা যাবে, তখন কি একে সুইম করতে হবে না? তাহলে কি সুইম করার জন্য এনার্জি লাগবে, তো এনার্জি কে দেবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কী করে বলো? প্রোভাইড এটিপি, এনার্জি দেয়, প্রোভাইড এটিপি দিচ্ছে, তাই তো? এটিপি দিচ্ছে, সুইম করছে। আর লেজের কাজ কি? ওটা সুইম করে ওটা যাবে, তাহলে এটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার অফ স্পার্ম, বোঝা গেছে এটা? ঠিক আছে, তাহলে এটা স্পার্মের স্ট্রাকচার। তারপর লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস। যে স্পার্মাটোজেনেসিস হয়, স্পার্মাটোজেনেসিস হতে গেলে কোন কোন হরমোনগুলো রেসপন্সিবল এবং কীভাবে এটা কাজটা করে সেটা আমরা দেখব। কোন কোন হরমোন রেসপন্সিবল, হরমোনগুলো কীভাবে কাজ করছে সেই জিনিসটা আমরা দেখব। দেখো কী হয়, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটা হলো পিটুইটারি, বা আমি ধরো এটাকে লিখলাম অ্যান্টেরিয়র পিটুইটারি, অগ্র পিটুইটারি, বুঝতে পারলে? পিটুইটারি থেকে দুটো হরমোন সিনথেসিস হয়। পিটুইটারি থেকে দুটো হরমোন সিনথেসিস হচ্ছে, একটা হচ্ছে LH, একটা FSH। একটা LH আর একটা হচ্ছে FSH, ঠিক আছে? আর LH হরমোনটাকে আবার কি বলা হয়? ICSH। LHটাকে কি বলা হয় বলো তো? মেলের ক্ষেত্রে বলা হয় ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আর এগুলোর ফুল ফর্ম তো সব জানোই, ফলিকল স্টিমুলেটিং হরমোন জানো, LH এর ফুল লিউটিনাইজিং জানো, তারপর ICSH জানো। তার মানে লিউটিনাইজিং হরমোনের অপর নাম হচ্ছে ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা জানো। আচ্ছা, এবার এটা আর একটা জিনিস বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই যে হরমোনগুলো সিক্রেট হবে, এটা কার প্রভাবে হয়? GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোনটার প্রভাবে এই হরমোনগুলো সিনথেসিস হবে, GnRH। GnRHটা কোথা থেকে খরিত হয় বলো তো? হাইপোথ্যালামাস থেকে।
জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়, যার প্রভাবে এলএইচ এবং এফএসএইচ ক্ষরিত হবে, তাই না? এটা হচ্ছে। এবার দেখো এই হরমোনগুলো গিয়ে কাজ করবে কোথায়? হরমোনগুলো গিয়ে টেস্টিসে কাজ করবে, টেস্টিসে কাজ করবে এবং টেস্টিসের স্ট্রাকচারটা আরেকবার দেখবো। টেস্টিসে দেখো এটা সেমিনিফেরাস টিউবুলার ক্রস সেকশন, যে ছবিটা আঁকছিলাম, তাহলে এটা সেমিনিফেরাস টিউবুলার ক্রস সেকশন, এটা ভাবো এটা সেমিনিফেরাস টিউবিউল। এবার দেখো যে সেমিনিফেরাস টিউবুলার আশেপাশে লেডিক সেল ছিল না, প্রথম লেকচারে আমি বলেছিলাম লেডিক সেল, লেডিক সেল, তাহলে এই সেলটার নাম হচ্ছে লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, এর দুটো নাম, তাই তো? তাহলে এটার নাম হচ্ছে লেডিক সেল বা এর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। তাহলে এটা ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল। দেখো হরমোনটার নাম কি? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, তাহলে এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। তার মানে কি হবে? এই হরমোনটা রিলিজ হবে এবং ইন্টারস্টিশিয়াল সেলের উপর গিয়ে কাজ করবে, ওকে স্টিমুলেট করবে, যার ফলে আরেকটা হরমোন রিলিজ হবে। মানে কি হচ্ছে, সিম্পলি যদি বলি এই হরমোনটা গিয়ে কাজ করছে লেডিক সেলের উপর বা ইন্টারস্টিশিয়াল সেলের উপর, ওকে কি করবে? স্টিমুলেট করবে, ইন্টারস্টিশিয়াল সেলকে স্টিমুলেট করবে এবং এর ফলে কিছু হরমোন রিলিজ হবে। তাহলে এখান থেকে হরমোন রিলিজ হবে, কি হরমোন বলো তো? বলো, একে যদি স্টিমুলেট করে এখান থেকে কি হরমোন রিলিজ হবে বলো? লেডিক সেল থেকে কি হরমোন রিলিজ হয়? টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন বলা হয় এটাকে। এখান থেকে হরমোন রিলিজ হবে অ্যান্ড্রোজেন, সেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেন বা এটাকে টেস্টোস্টেরনও বলা হয়। এটা এগুলো রিলিজ হবে, এই জিনিসগুলো যখন রিলিজ হবে। আর এফএসএইচ কোথায় কাজ করে বলো তো? এফএসএইচ কাজ করবে সার্টুলি সেলের উপর গিয়ে। তাহলে এই কোষটার নাম সার্টুলি সেল, সার্টুলি সেলের উপর গিয়ে এফএসএইচ কাজ করবে। এবার কী হবে? যখন অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন ক্ষরণ হবে আর সার্টুলি সেলের উপর গিয়ে কাজ করবে এফএসএইচ, তো এফএসএইচ থেকে কিছু ফ্যাক্টর ক্ষরিত হবে, সার্টুলি সেল থেকে কিছু ফ্যাক্টর ক্ষরিত হয়। ও ফ্যাক্টরটার নাম বলছি, ফ্যাক্টরটার নাম হচ্ছে এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এই জিনিসটা ক্ষরিত হবে। তাহলে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরিত হচ্ছে, আর কি হলো? অ্যান্ড্রোজেন ক্ষরিত হচ্ছে। তাহলে কি বলছি? এলএইচ বা আইসিএসএইচটা কার উপর কাজ করছে? লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, এবং স্টিমুলেট করে কি তৈরি করবে? অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন। আর ওইদিকে কি এফএসএইচ গিয়ে কাজ করছে সার্টুলি সেলের উপর, এবং সার্টুলি সেল থেকে রিলিজ হচ্ছে কি বলতো? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। যখনই এরা যখন রিলিজ হতে লাগবে তখনই কি হবে বলতো? স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা ইনিশিয়েট হবে। মানে এই জিনিসগুলো যখনই হবে না তখনই কিন্তু স্পারমাটোজেনেসিস যে পদ্ধতি সেটা কিন্তু ইনিশিয়েট হয়ে চলতে লাগবে। বুঝতে পারলে তো? এই জিনিসটা হচ্ছে, তার মনে রাখবা। তাহলে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনের কাজ স্পারমাটোজেনেসিস করা, এটা একটা কাজ। আর একটা কাজও আছে, আর একটা কাজ হচ্ছে মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করে, মেলের গৌণ যৌন লক্ষণ, তাই না? এগুলো সব করছে, যে মাস্কুলার বডি, এগুলো যে স্ট্রাকচারগুলো যেমন হয়, দাড়ি, মুজ, গোপ, এসবগুলো হয় না, এসবগুলোই করছে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন। এটা একটা কাজ। আর মেন কাজ হচ্ছে স্পারমাটোজেনেসিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হরমোনাল রেগুলেশন, এইভাবে কাজ করছে এটা। এটা সেমিনিফেরাস টিউবুলার ক্রস সেকশন। বুঝতে পারলে তো? তাহলে এই জিনিসগুলো আছে। এবার এনসিআরটিটা একবার দেখে নেবো, দেখো গ্যামেটোজেনেসিস কী হয় দেখো। প্রাইমারি সেক্স অর্গান টেস্টিস মেলের ক্ষেত্রে, তাই তো? ফিমেলের ক্ষেত্রে ওভারি। টেস্টিস থেকে কী রিলিজ হয়? স্পার্ম রিলিজ হয়। আর এ থেকে কী রিলিজ হয়? ওভারি থেকে ওভাম রিলিজ হয়, এটা আমরা দেখলাম একদম প্রথমে, তাই তো? এবং কি যে পদ্ধতির মাধ্যমে টেস্টিসে স্পার্ম তৈরি হয়, স্পারমাটোজেনেসিস, তাই তো? আর কি হয়? এবং সেই স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা শুরু হওয়ার সময় প্রথম যে সেলটা লাগে ওটার নাম স্পারমাটোগোনিয়া। দেখলাম না, স্পারমাটোগোনিয়া একটা ডিপ্লয়েড সেল থেকে তো পদ্ধতি শুরু হচ্ছিল। এবং এটা কোথায় ছিল দেখলাম? সেমিনিফেরাস টিউবিউলে। এবং কি হয়? এর মিওটিক ডিভিশন হয়, মিওসিস হয় তো। মিওসিস হয়ে তৈরি করবে যে স্পারমাটোগোনিয়া ডিপ্লয়েড হয়, 46টা ক্রোমোজোম থাকে এটা। এবং এই স্পারমাটোগোনিয়াটা কী করবে বলো তো? প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। এটা দেখলাম না যে এরকম স্পারমাটোগোনিয়া, সেটা প্রাইমারি স্পারমাটোসাইট, এরকমই তো দেখলাম। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে, প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে ওর আবার কী হবে? মিওসিস হবে। মিওসিস হয়ে কী হবে? যে কী হবে? রিডাকশনাল ডিভিশন কী তৈরি করবে? দুটো হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড হয়, এটাও দেখলাম আমরা ডায়াগ্রামে। এবং কী হবে? ওখানে যেহেতু এটা হ্যাপ্লয়েড হয়, সো 23টা ক্রোমোজোম থাকবে। 23টার মধ্যে কেমন হবে? 22+X হতে পারে, অথবা 22+Y হতে পারে, এটা দেখলাম। তারপর যেটা দেখতে পাবো, যে তারপরে কি হবে? ওই স্পারমাটিড থেকে কি তৈরি হবে? স্পারমাটোজোয়া, যেটা বললাম, বা এটাকে স্পার্ম বলা হয়। তারপরে কি হবে এবং কোন পদ্ধতির মাধ্যমে হবে? স্পার্মিওজেনেসিসের মাধ্যমে। তাহলে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার পদ্ধতিকে স্পার্মিওজেনেসিস বলা হয়। আর আমরা পড়ছি এখন স্পারমাটোজেনেসিস পদ্ধতির লাস্ট স্টেপটা হচ্ছে এটা, যে স্পার্মিওজেনেসিস, তাই তো? স্পার্মিওজেনেসিসের পরে কি হবে বললাম, মনে পড়ছে?
যে বললাম না স্পার্মগুলো কী হচ্ছে সার্টলি সেলের উপর গিয়ে কী করবে বলো, যে সার্টলি সেলের উপর গিয়ে কী করবে, ওর মাথাটাকে এমবেড করে দেবে, ওর হেডটাকে এমবেড করে দেবে না, ঢুকিয়ে দেবে না, দিয়ে কী হবে নিউট্রিশন নিবে, নিউট্রিশন নিয়ে তারপরে সেটা কি বেরিয়ে যাবে, তাই তো, যে সেমিনিফারাস টিউবুলার লুমেনে চলে আসবে, এটাকে কি বলা হয় স্পার্মিয়েশন বলা হয়, এটাকে বলা হয় স্পার্মিয়েশন। তাহলে এটা বুঝতে পারলে। দেখো নেক্সট, তারপর যদি দেখি আমরা, তাহলে দেখো কি বলছে, এখানে ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে ওরা। স্পার্মেটোজেনেসিস পিউবার্টির পর শুরু হচ্ছে, বললাম না 12 বছর প্রায় পিউবার্টির পর শুরু হচ্ছে, এবং এখানে হরমোনের জন্য হচ্ছে। তো হরমোনের নাম নিশ্চয়ই বললাম জিএনআরএইচ। জিএনআরএইচ কোথা থেকে ক্ষরিত হয়, হাইপোথ্যালামাস থেকে। জিএনআরএইচ কোথায় কাজ করে, এটা পিটিউটারিতে, অ্যান্টেরিয়র পিটিউটারি, সেখান থেকে ক্ষরিত হচ্ছে কি এফএসএইচ আর এলএইচ, তাই তো। এলএইচ এর অপর নাম আইসিএসএইচ। এবং ওগুলো এলএইচ কোথায় কাজ করে, লেডিক সেলের উপর। কীভাবে মনে রাখবা, এলএইচ এল দুটো এল লেডিক সেলের উপর গিয়ে কাজ করে, এবং এখান থেকে সিনথেসিস করে অ্যান্ড্রোজেন, তাই তো। অ্যান্ড্রোজেনকেই বললাম টেস্টোস্টেরন। আর অ্যান্ড্রোজেন কি করে, স্টিমুলেট করছে, তারপর অ্যান্ড্রোজেনটা কি বললাম স্পার্মেটোজেনেসিসটাকে স্টিমুলেট করছে। আর কি এফএসএইচ কোথায় কাজ করবে, সার্টলি সেল থেকে করবে, এবং সার্টলি সেলে যদি স্টিমুলেশন হয় তাহলে কী হবে, এখান থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হবে, তাহলে এখান থেকে সাম ফ্যাক্টর রিলিজ হবে। ফ্যাক্টরটার নাম দেখো, আমি কিন্তু বললাম ফ্যাক্টরটার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, তাই না। এই ফ্যাক্টরটা রিলিজ হচ্ছে এবং স্পার্মিওজেনেসিসটাও হেল্প করে এটাই। এবার দেখো, কারণ সার্টলি সেলে তো দেখলাম যে স্পার্মিওজেনেসিসে হেল্প করছে, যাই হোক না, এরকম একটা জিনিস দেখলাম আমরা। এবার দেখো স্পার্মের স্ট্রাকচার দেখলাম। স্পার্মের স্ট্রাকচার যদি দেখি, দেখো কী দেখলাম, যে এই যে ছবিটা দেখো, একদম উপরে হেড আছে, হেডে অ্যাক্রোজোম আছে, অ্যাক্রোজোমে কিছু এনজাইম আছে বললাম। তারপর নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসে অবশ্যই ক্রোমোজোম থাকবে, এবং ক্রোমোজোমটা কেমন হবে, হ্যাপ্লয়েড হবে, এন হবে এটা। তারপর নেক দেখছি, নেকে এটা কি, এটা হচ্ছে সেন্ট্রিওল তো এটা, তাই না, সেন্ট্রিওল। নেক থেকে দেখো একটা ফাইবার বেরোচ্ছে, এটাকে অ্যাক্সিয়াল ফাইবার বলা হয়, অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, তাই তো। এটা হচ্ছে মানে কিছু পয়েন্ট নাই, তোমাদের জানতে হবে। আর মাইটোকন্ড্রিয়া কি বললাম, স্পার্ম যখন সুইম করে তখন মাইটোকন্ড্রিয়া কী করে, এটিপি প্রোভাইড করে, এনার্জি প্রোভাইড করছে, এটাও দেখলাম। তাহলে দেখো একবার জিনিসটা দেখে নেবো, স্পার্মে কী কী থাকে, হেড থাকে, নেক থাকে, মিডিল পিস, আর টেল থাকছে, লেজ থাকছে, 4টে অংশ বলা হলো। এবার কি বললাম, দেখো এর বাইরে একটা কভার আছে, কভারটা কি বলতো, যেহেতু এটা একটা সেল, সো এটা কি একটা প্লাজমা মেমব্রেন, কোষপর্দা না, তাহলে এটা একটা কোষপর্দা দ্বারা আবৃত থাকছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, এবং কি থাকে সামনের দিকে একটা টুপির মতো অঞ্চল থাকে, যেটাকে অ্যাক্রোজোম বলা হয়। অ্যাক্রোজোম, যেখানে এনজাইমগুলো থাকে। কি বললো, অ্যাক্রোজোম ইজ ফিল্ড উইথ এনজাইম কোনগুলো, ওই যে হাইলোনিডেজ, জোনালাইসিন, অ্যাক্রোসিন, এগুলো সব এনজাইম, এবং ওটা ফার্টিলাইজেশনের সময় হেল্প করে, তাই তো। ফার্টিলাইজেশনের সময় এটা কীভাবে হেল্প করছে, যে ওভারির বাইরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে ডাইজেস্ট করে এনজাইমগুলো, তাই তো, এটা করছে। তারপর দেখো মিডিল পিসে কি থাকে, মাইটোকন্ড্রিয়া দেখলাম, মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোভাইড করে, সেটাই বলেছে, ঠিক আছে। এবার একটা ইনফরমেশন মনে রাখবা, যখন ইন্টারকোর্স হয়, কয়টাস হয়, তখন কি হবে, একটা মেল ইন্ডিভিজুয়াল ইজাকুলেট করবে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম, মানে অ্যাট এ টাইম কি হয়, যখন ইন্টারকোর্স হবে তখন অ্যাট এ টাইম 200 to 300 স্পার্ম ইজাকুলেট হচ্ছে, যে ফিমেলের ইন্ডিভিজুয়াল কাছে আসছে, বুঝতে পারলে তো, এটা হচ্ছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে। এবং যে স্পার্মগুলো আসে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে বলি, ভালো করে শোনো। এটা যে একটা নর্মাল টাইমে যেটা হয়, যখন ইন্টারকোর্স হয় তখন কি হয়, 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম পার ইজাকুলেশন মানে ক্ষরণ হচ্ছে। একবার ইজাকুলেশনে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম রিলিজ হতে হবে। যদি স্পার্মে এই যে 200 থেকে 300 মিলিয়ন যদি স্পার্ম না রিলিজ হয় না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, ফার্টিলাইজেশন নাও হতে পারে। সাপোজ কারোর ক্ষেত্রে যদি এরকম একটা ধরো মেল ইন্ডিভিজুয়াল আছে একটা, যার ক্ষেত্রে হয়তো 50 মিলিয়ন পার ইজাকুলেশন হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন নাও হতে পারে, বন্ধা হতে পারে মেলটা, ঠিক আছে, এটা হয়। তাহলে এরকম হয়। আর একটা জিনিস, যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম রিলিজ হতে হবে, তো অবশ্যই এটা হতে হবে। তার মধ্যে যেন 60% স্পার্ম যেন নর্মাল হয়, অ্যাবনর্মাল যাতে না হয়। নর্মাল মানে কি, নর্মাল মানে হচ্ছে এই 4টে অংশই তার ক্ষেত্রে থাকা জরুরি, এটাকে নর্মাল বলবো। তার মধ্যে আবার 40%-এর মধ্যে নর্মাল তো হবে, তার মধ্যে আবার 40%-এর ক্ষেত্রে কি বলতো, তেল তো থাকবে, এবং তেলে যেন ঠিকঠাক মোটাইল করতে পারে, লেজগুলো যেন সচল থাকে তার মধ্যে। তাহলে এটা কি বলছে দেখো, যে দি হিউম্যান মেল ইজাকুলেট অ্যাবাউট 200 to 300 মিলিয়ন স্পার্ম ডিউরিং কয়টাস বা মেটিংয়ের সময়, যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম নির্গত হতেই হবে।
তার মধ্যে কি বলছে 60% স্পার্ম হতে হবে নর্মাল শেপ অ্যান্ড সাইজ, তার শেপ এবং সাইজটা নর্মাল হতে হবে, তার মানে তার অংশগুলো যেন ঠিকঠাক থাকে, তার সাইজটা যেন ঠিকঠাক থাকে, ছোটো বড়ো যেন না হয়। তার মধ্যে আবার 40%কে হতে হবে ভিগোরাস মর্টালিটি, মানে 40%-এর ক্ষেত্রে কি হতে হবে, তারা যেন ভালোভাবে সুইম করতে পারে, অ্যাক্টিভ থাকে, যারা যেন সুইম করতে পারে, না হলে কিন্তু এখানে ফার্টিলাইজেশন নাও হতে পারে, মেলটা বন্ধাও হয়ে যেতে পারে। বুঝতে পারলে? তাহলে এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে মোটামুটি এই জিনিসগুলোই তোমাদের বলা হয়েছে, তাহলে এইগুলোই একটু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একবার জিনিসটা দেখবো যে তাহলে টোটাল জিনিসটা কি দেখলাম একবার দেখে নেবো। দেখো প্রথম থেকে জিনিসটা একবার দেখে নেবো। তাহলে একদম প্রথমে দেখো ম্যামারি গ্ল্যান্ড দেখলাম। ম্যামারি গ্ল্যান্ডের ক্ষেত্রে কি বললাম, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, গৌণ যৌন লক্ষণ। মুখ্য যৌন লক্ষণ মানে কি, ডিম্বাশয়, তারপরে ওই যে ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, এগুলো হচ্ছে মুখ্য যৌন লক্ষণ, কিন্তু এটা হলো একটা গৌণ যৌন লক্ষণ। এবং এটা একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, পরিবর্তিত ঘর্মগ্রন্থি। এটা একটা অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, তাই তো? কারণ কি বললাম, সেলের উপরের অংশটা মিল্ক হিসেবে বেরোচ্ছে, এরকম হয়। তারপরে দেখো যেটা দেখলাম, একটা ছবি দেখলাম, অংশগুলো সব দেখলাম, অ্যালভোলাই কি, ম্যামারি টিউবিউল কি, ম্যামারি ডাক্ট কি, অ্যাম্পুলা কি, ল্যাক্টিফেরাস ডাক্ট কি, নিপিল কি, সেটাও দেখলাম। এখানে ফ্যাটি টিস্যু, এটাও দেখলাম, আর এগুলো সব দেখলাম স্ট্রাকচারটা, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ম্যামারি গ্ল্যান্ডের স্ট্রাকচার, ম্যামারি গ্ল্যান্ড পেয়ার্ড হয়। তারপরে যেটা দেখলাম যে পাথওয়ে, এটা মিল্ক যে সিনথেসিস হয়, তাহলে এটা এখানে বলবো যে মিল্ক সিনথেসিস পাথওয়ে বলবো, সব থেকে ভালো মিল্ক সিনথেসিস, বা মিল্ক সিনথেসিস না, মিল্ক সিক্রেশন পাথওয়ে। মিল্ক সিক্রেশন পাথওয়ে, কীভাবে মিল্কটা সিক্রেশন হয়ে কোথায় কোথায় যায়, তাই তো? এটা হচ্ছে অ্যালভিওলাই, ম্যামারি টিউবিউল, ম্যামারি ডাক্ট, অ্যাম্পুলা, ল্যাক্টিফেরাস ডাক্ট, নিপল, তারপর আউটসাইড বেরোচ্ছে, এটা দেখলাম। তারপর দেখতে পাচ্ছি রোল, কিছু হরমোনের রোল দেখতে পাচ্ছি। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কী করে, ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট করে। তারপর প্রোল্যাকটিনের প্রভাবে দুধ তৈরি হয়, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন হয়। অক্সিটোসিনের প্রভাবে মিল্কটা ইজেক্ট হয়, দেহের বাইরে বেরোচ্ছে, বাচ্চার দেহে আসে, এটাও আমরা দেখলাম। তারপরে এখানে গ্যামেটোজেনেসিসের ভাগ দেখলাম, স্পার্মোটোজেনেসিস, ওজেনেসিস। আচ্ছা, এই স্পার্মোটোজেনেসিসে আমরা কি দেখলাম, যে একটা স্পার্মোটোগোনিয়া টুয়েন কী করে, 4টে স্পার্ম তৈরি করে না, তৈরি করে 4 স্পার্ম, এবং এগুলো হ্যাপ্লয়েড হয়। এর ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস দেখব, এর ক্ষেত্রে একটা ওগোনিয়া একটাই ওভাম তৈরি করবে, এটা পরে দেখবো আমরা। হ্যাঁ, তাও এখানে লিখে দিচ্ছি, একটা ওগোনিয়া একটাই ওভাম তৈরি করে। তাহলে এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, একটা স্পার্মোটোগোনিয়া 4টে স্পার্ম তৈরি করে, একটা ওগোনিয়া একটা ওভাম তৈরি করে, এটা ওজেনেসিস পড়ানোর সময় এটা দেখবো পরে, ঠিক আছে? তারপর দেখো এখানে স্পার্মোটোজেনেসিস কখন হয়, আফটার পিউবার্টি স্পার্মোটোজেনেসিস হয়, কোথায় হয়, সেমিনিফারাস টিউবিউলে হয়, এই জায়গায় হচ্ছে, আমরা এটা দেখলাম। তারপরে যে প্রসেসটা আমরা দেখলাম, স্পার্মোটোগোনিয়া, প্রাইমারি স্পার্মোটোসাইট, সেকেন্ডারি স্পার্মোটোসাইট, স্পার্মাটিড, এগুলো সব দেখলাম, স্পার্ম, এগুলো সব দেখলাম। তারপরে কিভাবে হয় সেটা ছবির মাধ্যমে দেখলাম জিনিসটা, তাই তো? যে সেমিনিফারাস নালীতে কিভাবে হচ্ছে সেগুলো দেখলাম আমরা। তারপরে একটা স্পার্মের স্ট্রাকচার দেখলাম, স্ট্রাকচারে কী হয় সেটাও আমরা দেখলাম। আচ্ছা, এটা ক্রোমোজোম, তাই না? এটা হচ্ছে ওর ক্রোমোজোম, এটা হলো ওর ক্রোমোজোম, ঠিক আছে, এটা ক্রোমোজোম, এটাও দেখলাম। তারপরে দেখলাম হরমোনাল রেগুলেশন, কোন কোন হরমোন কীভাবে কাজ করে, এটাও দেখলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো সব দেখলাম, তাই তো? তাহলে বলো, কোনো প্রশ্ন আছে কিছু? বুঝতে পেরেছো সব? ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাক, সামনের দিন ওজেনেসিস পড়াবো, ঠিক আছে?